শুনে রাখুন, খুব মন দিয়ে শুনে রাখুন। এই গল্প কোনো সাধারণ গল্প না। এই গল্প শোনার পর আপনি একা ঘুমাতে পারবেন না। আপনি আলো জ্বালিয়েও অন্ধকার অনুভব করবে। কারণ এই গল্প শুধু কানে ঢুকে থামে না, এটা ঢুকে পড়ে মাথায়, রক্তে ও আত্মায়। আর ভয়ের অপর নাম কিন্তু সাইদুল হরর স্টোরি। তাই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও কানে হেডফোন দিয়ে রুমের লাইট বন্ধ করে দিন। ঢাকার একটি গ্যারেজ এবং পরে হাইওয়ে। সময় রাত ৮টা। কালো রঙের পাজেরো গাড়িটি স্টার্ট নেয়। গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজছে। ৩ বন্ধু আরিফ, সায়েম আর নীলা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আরিফ একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তার কাঁধে দামি ক্যানন ক্যামেরা। সায়েম ড্রাইভ করছে আর তার পাশে বসা নীলা গুগলে কক্সবাজারের ক্যাফে খুঁজছে। সায়েম, বুঝলি আরিফ, এই ট্রিপটা আমাদের অনেক দরকার ছিল। অফিসের চাপে মাথা জ্যাম হয়ে গিয়েছিল। একদম ঠিক। আমি তো শুধু মেরিন ড্রাইভের নাইট শট নেওয়ার জন্য অস্থির হয়ে আছি। শুনেছি রাতে ওখানের আকাশ আর সমুদ্রের অদ্ভুত এক রূপ থাকে। নীলা খানিকটা চিন্তিত স্বরে, সায়েম, আমি কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমরা যেন একটা অন্ধকার রাস্তায় আটকে পড়েছি আর সমুদ্রের পানিগুলো সব লাল। সায়েম হেসে, আরে নীলা, তুমি খুব বেশি হরর মুভি দেখো, তাই এসব আবোলতাবোল ভাবছ। জাস্ট চিল। সায়েম ক্লান্ত হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় একজন স্থানীয় ড্রাইভার ভাড়া করার। চট্টগ্রামের একটি বিরতি মোড়ে তাদের পরিচয় হয় রহমত মিয়ার সাথে। লোকটার চেহারা বড্ড ফ্যাকাশে, গর্তে ঢোকানো চোখ। সে কোনো কথা বলে না, শুধু মাথা নেড়ে সায় দেয়। আরিফ, রহমত ভাই, আপনি কি মেরিন ড্রাইভ চেনেন? রহমত একটু ঘড়ঘড়ে গলায়, চিনি সাহেব, ওই রাস্তা আমার হাতের তালুর মতো চেনা। কিন্তু আজ রাতটা ভালো না, অমাবস্যার টান আছে। সায়েম, আরে কোনো সমস্যা নেই, আপনি সাবধানে চালান। আমাদের ইনানি বিচের কাছে একটা রিসর্টে যেতে হবে। গাড়ি চলতে শুরু করে। লোহাগাড়া পার হওয়ার পর রাস্তা ধীরে ধীরে নির্জন হতে থাকে। রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো অন্ধকারে দানবের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ আরিফ খেয়াল করল তার ডিজিটাল ক্যামেরার ডিসপ্লেতে কেবল গ্লিচ দিচ্ছে। সে ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু প্রতিটা ছবি আসছে একদম কুচকুচে কালো, যেন লেন্সের সামনে কেউ হাত দিয়ে চেপে ধরে আছে। গাড়ি যখন মেরিন ড্রাইভে ঢোকে তখন এক অদ্ভুত নীরবতা নেমে আসে। একপাশে বিশাল পাহাড়, অন্য পাশে গর্জমান বঙ্গোপসাগর। হেডলাইটের আলো যতদূর যাচ্ছে তার বাইরে শুধুই অনন্ত অন্ধকার। নীলা ভীত কণ্ঠে, সায়েম, এসি জ্বলছে তবু আমার খুব শীত করছে। জানলার বাইরে তাকাও, সমুদ্রের ঢেউগুলো কেমন অস্বাভাবিকভাবে উঁচু হচ্ছে না? সায়েম, বাতাসের বেগ হয়তো বেশি, ভয় পেও না। হঠাৎ করেই রহমত মিয়া সজোরে ব্রেক কষল। টায়ার ঘষার বিকট শব্দে গাড়িটা কেঁপে উঠল। রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা সাদা পোশাক পরা অবয়ব। সায়েম জানলা দিয়ে মাথা বের করে দেখার চেষ্টা করল, কিন্তু সেখানে কেউ নেই। সায়েম, ব্রেক করলেন কেন? কেউ তো নেই। রহমত, কেউ একজন ছিল সাহেব, সে আপনাদের ডাকছে, আমি তাকে দেখতে পেয়েছি। আরিফ, ফালতু কথা বলবেন না, আমরা তো কিছুই দেখলাম না, গাড়ি চালান। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু পরিবেশটা পাল্টে গেছে। গাড়ির ভেতরে পচা মাছের মতো একটা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে। হঠাৎ নীলা চিৎকার করে ওঠে। তার পাশের জানলার কাঁচের বাইরে কেউ একজন নখ দিয়ে আঁচড়াচ্ছে, অথচ গাড়ি তখন ৮০ কিমি বেগে চলছে। এই গতিতে বাইরে কোনো মানুষের পক্ষে জানলায় হাত দেওয়া অসম্ভব। সায়েম, দেখো, জানলার বাইরে একটা মুখ। সায়েম, কোথায়? কিছুই তো নেই। আরিফ ক্যামেরার ভিউ ফাইন্ডারে তাকিয়ে, দাঁড়া সায়েম, আমার ক্যামেরার নাইট ভিশনে কিছু একটা দেখা যাচ্ছে। ওরে খোদা! সায়েম, গাড়ির পেছনের সিটে আমাদের মাঝখানে কেউ একজন বসে আছে। সবাই চমকে পেছনের দিকে তাকায়, কিন্তু সেখানে শূন্য সিট ছাড়া আর কিছুই নেই। অথচ আরিফের ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে ৩ জনের মাঝখানে বসে আছে এক বিভৎস চেহারার বৃদ্ধা, যার চোখের মনি নেই। সে নীলার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইট নিভে গিয়ে পুরো এলাকা গভীর অন্ধকারে ডুবে গেল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই তারা দেখল ড্রাইভার রহমত মিয়া সিটে নেই। ড্রাইভিং সিট খালি, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। সায়েম,
রহমত গেল কোথায়? এই চলন্ত গাড়ি থেকে সে উধাও হলো কিভাবে? আরিফ, আমাদের এখনই নামতে হবে, এখানে থাকা নিরাপদ নয়। তারা গাড়ি থেকে নামার চেষ্টা করে দেখে সব দরজা জ্যাম হয়ে গেছে। মনে হচ্ছে বাইরে থেকে কেউ একজন গাড়িটা 2 হাতে চেপে ধরে আছে। হঠাৎ পাহাড়ের দিক থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে আসে। সেই হাসির শব্দে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার শব্দ পাওয়া যায়। গাড়ির ছাদে ভারী কিছু পড়ার শব্দ হয়। ঠক ঠক ঠক, যেন কেউ হাতুড়ি দিয়ে গাড়িটা ভাঙছে। তারপর শুরু হলো বৃষ্টির মতো নুড়ি পাথর পড়া। আরিফ যখন আবার তার ক্যামেরা তাক করল, সে দেখল পাহাড়ের ওপর থেকে শত শত ছায়ামূর্তি নিচে নেমে আসছে। তাদের সবার পরনে সেই সাদা পোশাক। নীলা কান্না করতে করতে, আমাদের বাঁচাও, ওরা আমাদের নিয়ে যাবে। হঠাৎ গাড়ির সামনের কাঁচ চুরমার হয়ে যায়। একটি শীতল হাত সায়েমের গলা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে সায়েম দেখল রাস্তার ওপারে একটা পুরনো রিসর্টের সাইনবোর্ড দুলছে, যেখানে লেখা নীল সমুদ্র নিবাস। দুর্ঘটনা কবলিত গাড়ি ও মেরিন ড্রাইভের রাস্তা। সময় রাত 2:45। গাড়ির সামনের কাঁচ চুরমার হয়ে যাওয়ার পর সায়েম অনুভব করল এক বরফ শীতল হাত তার শ্বাসনালী চেপে ধরেছে। সেই হাতের স্পর্শে তার চামড়া যেন পুড়ে যাচ্ছে। গাড়ির ভেতরে বাতাসের চাপ বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সবার। সায়েম, আরিফ, পাথর পাথর মার। আরিফ অন্ধকারের মাঝে তার ক্যামেরার ভারী ট্রাইপডটা হাতে নিয়ে, ছাড় ওকে, শয়তান কোথাকার, ছাড়। আরিফ অন্ধকারের মাঝে ট্রাইপড দিয়ে সেই অদৃশ্য হাতের অস্তিত্ব লক্ষ্য করে সজোরে আঘাত করল। সাথে সাথে এক বীভৎস আর্তনাদ শোনা গেল। শব্দটা কোনো মানুষের নয়, যেন হাজার হাজার বাদুর একসাথে চিৎকার করে উঠল। সায়েমের গলা ছেড়ে দিল সেই ছায়া। দরজা খুলে গেছে, সায়েম, আরিফ ভাই, নামুন জলদি। 3 জন হুড়মুড় করে গাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে সমুদ্রের গর্জন এখন আরও হিংস্র। ঢেউগুলো যেন ডাইনিদের মতো ফুঁসছে। তারা দেখল তাদের সেই পাজেরো গাড়িটা অদ্ভুতভাবে 4 দিক থেকে দুমড়ে মুচড়ে গেছে, যেন কোনো বিশাল দানব এটিকে হাতের মুঠোয় নিয়ে পিষে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ড্রাইভার রহমতের কোনো চিহ্ন নেই। রাস্তার ওপারে পাহাড়ের পাদদেশে সেই জরাজীর্ণ রিসর্ট, নীল সমুদ্র নিবাস। গেটটা মুড়িচা ধরা, লতাগুল্মে ঢাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকার হলেও রিসর্টের রিসেপশন এলাকার একটা পুরনো হারিকেন মৃদু জ্বলছে। আরিফ, আমাদের ভেতরে যেতেই হবে। এই খোলা রাস্তায় থাকলে ওই জিনিসগুলো আমাদের ছিঁড়ে খাবে। নীলা, কিন্তু ওই বাড়িটা, ওটা তো জ্যান্ত মনে হচ্ছে আরিফ ভাই, ওটা আমাদের ডাকছে। সায়েম গলায় হাতের ছাপ নিয়ে কাশতে কাশতে, এছাড়া উপায় নেই নীলা, ফোনের নেটওয়ার্ক এখনও 0, অন্তত একটা রাত কাটাতে হবে। তারা রিসর্টের ভেতরে পা রাখল। পা রাখা মাত্রই পেছনের গেটটা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। চারদিকে একটা ভ্যাপসা গন্ধ, পুরনো রক্ত আর নোনা পানির মিশ্রণ। লবিতে ঢুকতেই দেখা গেল কাউন্টারে কেউ নেই, শুধু সেই হারিকেনটা জ্বলছে। সায়েম কাউন্টারের ওপর রাখা পুরনো ধুলোবালি মাখা রেজিস্টার খাতাটা টেনে নিল। আরিফ তার টর্চের আলো ফেলল পাতায়। সায়েম, এটা দেখ। কি হলো? এই খাতার শেষ এন্ট্রিটা দেখ, আজ 17 জানুয়ারি, সালটা 2026 নয়, 1926। আর নামগুলো দেখ, মিস্টার জেমস, মিসেস এলিজাবেথ আর তাদের মেয়ে লিলি। তারা ঠিক 100 বছর আগে এই দিনে এখানে চেক ইন করেছিল। নীলা খাতার পরের পাতা উল্টে, সায়েম, এর পরের পাতাগুলো সব লাল রঙে মাখা। না, এটা রং নয়, এটা শুকনো রক্ত। আর নিচে দেখো, ছোট হাতের অক্ষরে কিছু লেখা আছে। আরিফ ক্যামেরা জুম করে লেখাটা পড়ার চেষ্টা করল। সেখানে লেখা, তারা সমুদ্র থেকে উঠে এসেছে, তারা আমাদের রক্ত চায় না, তারা আমাদের সময় চায়। হঠাৎ ওপরের তলা থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল। কেউ একজন অত্যন্ত ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। শব্দ অনুসরণ করে তারা ডাইনিং হলের সামনে পৌঁছল। দরজাটা সামান্য খোলা। ভেতরে উকি দিতেই সবার রক্ত হিম হয়ে গেল। বিশাল এক ডাইনিং টেবিল, সেখানে মোমবাতি জ্বলছে।
টেবিলে রাখা ধোঁয়া ওঠা খাবার, অথচ পুরো রিসর্টে তারা ছাড়া আর কেউ নেই। আরিফ: খাবারগুলো গরম, তার মানে কেউ এখানে আছে। সায়েম: রহমত মিয়া কি এখানে? রহমত ভাই, আপনি কি এখানে? হঠাৎ ডাইনিং টেবিলের একটি চেয়ার নিজে নিজেই পেছনের দিকে সরে গেল, যেন কেউ বসতে চাইছে। মেঝের ওপর খসখস শব্দে চামচ নড়ে উঠল। নীলা লক্ষ্য করল টেবিলের মাঝখানে রাখা একটা কাঁচের জগে পানিগুলো হঠাৎ লাল হয়ে যাচ্ছে। ওখান থেকে সরে এসো, ওরা আমাদের ঘিরে ফেলেছে। ঠিক তখনই হলের সব মোমবাতি একসাথে নিভে গেল। অন্ধকারের মাঝে আরিফ তার ক্যামেরার নাইট মোড অন করল। ক্যামেরার এলসিডি স্ক্রিনে সে যা দেখল তাতে তার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে টেবিলের চারপাশে 3টি কঙ্কালসার দেহ বসে আছে। তাদের শরীর থেকে পচা মাংস খসে পড়ছে। মাঝখানের ছোট মেয়েটির কঙ্কাল তার দিকে তাকিয়ে হাত নাড়ছে, আর তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ড্রাইভার রহমত মিয়া। তবে রহমতের মাথাটা ধর থেকে আলাদা, সে নিজের কাটা মাথাটা 2 হাতে ধরে আছে। আরিফ: পালা, এখান থেকে পালা! তারা পাগলের মতো সিঁড়ি দিয়ে ওপরে দৌড়াতে শুরু করল। 1 তলা, 2 তলা, 3 তলা, তারা দৌড়াচ্ছেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবার সিঁড়ি শেষ করে তারা আবার সেই নিচতলার ডাইনিং হলের সামনেই ফিরে আসছে। সায়েম: এটা সম্ভব না, আমরা তো 3 তলা উপরে উঠলাম, আবার নিচে এলাম কিভাবে? আরিফ হাঁপতে হাঁপতে: এটা কোনো বাড়ি নয় সায়েম, এটা একটা লুপ। আমরা একটা সময়ের খাঁচায় আটকা পড়ে গেছি। ঘড়ি দেখো। সায়েম তার হাতের দামি ঘড়িটার দিকে তাকালো। সেকেন্ডের কাঁটাটা সামনের দিকে না গিয়ে তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরছে। 4টে বাজার বদলে এখন সময় দেখাচ্ছে রাত 1টা। নীলা: তার মানে আমরা আবার সেই শুরুতে ফিরে যাচ্ছি? আমরা কি আবার সেই গাড়িতে ফিরে যাব যেখানে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছিল? হঠাৎ দেওয়ালের বড় পেন্ডুলাম ঘড়িটা 13 বার শব্দ করল। 13টা বাজার সাথে সাথে দেয়ালের প্লাস্টার ছসা পড়তে শুরু করল, এবং সেখান থেকে শত শত কালো হাত বেরিয়ে এসে তাদের ধরার চেষ্টা করল। সায়েম: নীলা, আমার হাত ধরো। আরিফ, ক্যামেরা ফেলো, দৌড়াও। পেছনের জানলা দিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, এছাড়া বাঁচার পথ নেই। তারা জানলার দিকে দৌড়ালো, কিন্তু জানলা ভেদ করে সমুদ্রের বদলে তারা দেখল তারা আবার সেই পাজেরো গাড়ির ভেতরে বসে আছে, আর সামনে ড্রাইভিং সিটে বসে আছে সেই কাটা মাথার রহমত মিয়া। সে আয়নার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিল। যাত্রা তো কেবল শুরু হলো সাহেব, সমুদ্র এখনও তৃষ্ণার্ত। পরবর্তী খণ্ডের জন্য ইঙ্গিত। পার্ট 3তে তারা বুঝতে পারবে যে এই রিসর্টটি আসলে সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া একটি প্রেতপুরী। তারা কিভাবে এই টাইম লুপ ভাঙার চেষ্টা করবে এবং নীলার মধ্যে কিভাবে এক অদ্ভুত অশুভ শক্তির আবেশ ঘটবে, তা নিয়ে হবে পরবর্তী অংশ। পাজেরো গাড়ির ভেতর। সময় রাত 1:15। লুপের পুনরাবৃত্তি। সায়েম, আরিফ আর নীলা একে অপরের দিকে পাথরের মতো চোখে তাকিয়ে আছে। তারা আবার সেই একই গাড়িতে একই সময় ফিরে এসেছে। বাইরে সেই চেনা অন্ধকার, কানে সেই একই সমুদ্রের গর্জন, কিন্তু এবার তফাৎ একটাই, তারা জানে সামনে কি ঘটতে যাচ্ছে। আরিফ কাপা গলায়: এটা হতে পারে না, আমরা তো রিসোর্টে ছিলাম, জানলা দিয়ে লাফ দিলাম, আর এখন আবার এখানে। সায়েম উন্মাদের মতো স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করছে। রহমত, ওই শয়তানটা কোথায়? ও তো ড্রাইভ করছিল। কিন্তু ড্রাইভিং সিট খালি। গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলছে, ব্রেক কাজ করছে না, অ্যাক্সিলারেটর কাজ করছে না। গাড়িটি ঠিক 80 কিলোমিটার গতিতে মেরিন ড্রাইভ দিয়ে ছুটে চলেছে ইনানের দিকে। নীলা চিৎকার করে: সায়েম, সামনের দিকে তাকাও, ওই যে রহমত। রাস্তার মাঝখানে রহমত দাঁড়িয়ে আছে, তবে এবার সে একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছে সেই ব্রিটিশ পরিবারটি, মিস্টার জেমস, এলিজাবেথ আর সেই ছোট্ট লিলি। তাদের শরীর থেকে নীল রঙের একটা আভা বের হচ্ছে। গাড়িটি তাদের ওপর দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িটি তাদের শরীরের ভেতর দিয়ে স্বচ্ছ কুয়াশার মতো পার হয়ে গেল। হঠাৎ গাড়িটি রাস্তার বাঁ দিকে মোড় নিল। সামনে কোনো রাস্তা নেই, শুধু বিশাল পাহাড়। কিন্তু অবাক কাণ্ড, পাহাড়ের গায়ে একটি বিশাল সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। গাড়িটি সেই সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ল। সুড়ঙ্গের ভেতরটা অদ্ভুতভাবে আলোকিত।
শ্যাওলা ধরা পাথরের ওপর জলজল করছে হাজার হাজার সামুদ্রিক লার্ভা। সাইম, আমরা কি মাটির নিচে যাচ্ছি? আমার মনে হয় না। বাতাসের চাপ দেখো, আমরা সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে যাচ্ছি, কিন্তু পানি আমাদের স্পর্শ করছে না কেন? সুড়ঙ্গ শেষ হতেই তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। সমুদ্রের তলদেশে একটি বিশাল শহর, কিন্তু সেটা আধুনিক কোনো শহর নয়। পুরনো দিনের জরাজীর্ণ দালান কোঠা, ঠিক যেমনটা তারা সেই রিসোর্টে দেখেছিল। হাজার হাজার মানুষ সেখানে চলাফেরা করছে, কিন্তু তাদের প্রত্যেকের পায়ে শিকল বাঁধা। তাদের শরীর ফ্যাকাশে নীল, আর চোখের জায়গায় শুধু গর্ত। গাড়িটি একটি বিশাল গির্জার সামনে এসে থেমে গেল। গির্জার চূড়ায় কোনো ক্রুশ নেই, সেখানে একটি বিশাল সামুদ্রিক কাঁকড়া বিছার মূর্তিকে পূজা করা হচ্ছে। হঠাৎ নীলার শরীর কাঁপতে শুরু করল। তার চোখ দুটো সাদা হয়ে উল্টে গেল। নীলা, কি হচ্ছে তোমার? নীলা, কথা বলো। নীলা, এক গভীর অচেনা পুরুষালী কণ্ঠে। সে ফিরে এসেছে, বংশধর ফিরে এসেছে। রক্ত দিয়ে যে চুক্তি আমাদের পূর্বপুরুষরা করেছিল, আজ তা পূর্ণ হবে। আরিফ ক্যামেরা তাক করল নীলার দিকে। ক্যামেরার ভিউ ফাইন্ডারে সে দেখল নীলার পেছনে একটি বিশাল অক্টোপাস সদৃশ ছায়া দুলছে। সেই ছায়ার প্রতিটি সুর নীলার স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত। আরিফ, নীলা আমাদের মধ্যে নেই। ওকে কিছু একটা কবজা করেছে। আমাদের এখনই ওকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। সায়েম নীলার হাত ধরার চেষ্টা করছে। নীলা, চলো আমার সাথে। নীলা এক ঝটকায় সায়েমকে দূরে ছুঁড়ে মারল। একজন সাধারণ মেয়ের পক্ষে একজন পূর্ণবয়স্ক পুরুষকে এভাবে ছুঁড়ে মারা অসম্ভব। সায়েম গিয়ে আছড়ে পড়ল গির্জার পাথুরে দেয়ালে। হঠাৎ চারপাশ থেকে সেই নীল রঙের অবয়বগুলো গির্জার ভেতর ঢুকতে শুরু করল। তাদের নেতৃত্বে রয়েছে রহমত মিয়া। এবার রহমতের মাথাটা তার ধরেই আছে, কিন্তু তার মুখ থেকে অনবরত লোনা পানি আর বালু বের হচ্ছে। আমি মানা করেছিলাম সাহেব, এই রাস্তা মৃত্যুর, এই রাস্তা অতলতলের। নীলা বিবি আপনাদের কেউ নন, উনি এই শহরের রানী হয়ে ফিরে এসেছেন। 100 বছর আগে যাকে সমুদ্র নিয়ে নিয়েছিল, নীলা হলো তার পুনর্জন্ম। মিথ্যে কথা, নীলা আমাদের বন্ধু। আপনি আমাদের পথ দেখান রহমত ভাই, আমরা এখান থেকে বের হতে চাই। রহমত, পথ একটাই, বিসর্জন। আপনাদের দুজনের একজনকে এই সমুদ্রের তলদেশে চিরকাল বন্দী থাকতে হবে, তবেই অন্যজন নীলাকে নিয়ে ওপরে ফিরতে পারবে। গির্জার ঘণ্টার শব্দ বাজতে শুরু করল। ডুম ডুম ডুম। সমুদ্রের ওপরের ঢেউয়ের শব্দ নিচ থেকেও শোনা যাচ্ছে। নীলা এখন বেদির ওপর দাঁড়িয়ে আছে, তার চারদিকে সেই অশরীরী আত্মারা মন্ত্র পড়ছে। সায়েম রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে। আরিফ, তুই ক্যামেরাটা নে, নীলাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকবো এখানে। আরিফ, পাগল হয়েছিস? সায়েম, আমি তোকে রেখে যাব না। শোন আরিফ, নীলা আমার স্ত্রী, ওকে বাঁচানো আমার দায়িত্ব। তুই গিয়ে সবাইকে বলবি এই মেরিন ড্রাইভের রহস্য কি, কেউ যেন রাতে এখানে না আসে। আরিফ কাঁদতে শুরু করল। ঠিক তখনই গির্জার ছাদ ফেটে সমুদ্রের পানি হু হু করে ভেতরে ঢুকতে শুরু করল। কিন্তু সেই পানি সাধারণ পানি নয়, তা ফুটন্ত তেলের মতো গরম। রহমত মিয়া সায়েমের দিকে এগিয়ে এলো এবং তার হাতে একটি পুরনো লোহার চাবি দিল। এই চাবি দিয়ে সমুদ্রের গেট খোলা যায়, কিন্তু একবার খুললে তা আর বন্ধ হবে না। সায়েম সাহেব, আপনি তৈরি তো? সায়েম নীলার কপালে শেষ একটা চুম্বন করল। নীলা তখনও ঘোরের মধ্যে। সায়েম চাবিটি ঘুরিয়ে ধরল এক বিশাল পাথরে দরজার ছিদ্রে। সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ হল। সাদা আলোয় চারদিক ভরে গেল। সমুদ্রের নীল বিষ। স্থান কক্সবাজারের একটি সরকারি হাসপাতাল। সময় ভোর 5:30। তীব্র আলোর ঝলকানির পর যখন আরিফের চোখ খুলল, সে দেখল সে শুয়ে আছে হাসপাতালের একটি সাদা বেডে। চারদিকে ফেনাইল আর ওষুধের কড়া গন্ধ। তার কানে তখনও সায়েমের শেষ চিৎকার আর সমুদ্রের সেই ডুম ডুম শব্দ বাজছে। আরিফ উন্মত্তের মতো উঠে বসতে গিয়ে, সায়েম, সায়েম কোথায়? নীলা? পাশে বসে থাকা এক নার্স তাকে চেপে ধরার চেষ্টা করল। আরিফ দেখল তার নিজের হাত দুটো কেমন নীল হয়ে গেছে, যেন চামড়ার নিচের রক্ত নয়, সমুদ্রের লোনা পানি বইছে। নার্স, শান্ত হন,
আপনি আর আপনার এক বান্ধবীকে জেলেরা ইনানি বিচের বালিকে পড়ে থাকতে দেখেছে। আপনাদের সাথে আর কেউ ছিল না। আরিফ চিৎকার করে, আমাদের সাথে সাইম ছিল, আমাদের গাড়ি ছিল, রহমত মিয়া ছিল। ঠিক সেই মুহূর্তে পাশের কেবিন থেকে নীলার কান্নার শব্দ শোনা গেল। আরিফ টলটলে তখন সেদিকে গেল। নীলা জানালার পাশে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চাউনি স্বাভাবিক নয়। সে এক নাগাড়ে বিড়বিড় করছে, সে আসছে, সে লোনা পানি নিয়ে আসছে। পুলিশ এবং উদ্ধারকারী দল নিয়ে আরিফ সেই জায়গায় গেল যেখানে তাদের গাড়িটা দুমড়ে মুছড়ে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে আরিফ স্তব্ধ হয়ে গেল। কোনো গাড়ির ধ্বংসাবশেষ নেই, কোনো ভাঙা কাঁচ নেই। রাস্তাটা একদম পরিষ্কার, যেন সেখানে কোনো দিন কোনো দুর্ঘটনাই ঘটেনি। পুলিশ অফিসার: দেখুন মিস্টার আরিফ, আমরা পুরো এলাকা খুঁজেছি, কোনো পাজেরো গাড়ি বা রহমত নামের কোনো ড্রাইভারের রেকর্ড আমাদের কাছে নেই। এমনকি সায়েম নামে কোনো যাত্রী যে আপনাদের সাথে ছিল তার কোনো প্রমাণও আপনাদের কাছে নেই। আরিফ পাগলের মতো তার ক্যামেরা বের করল। আমার কাছে প্রমাণ আছে, আমি ছবি তুলেছি। আরিফ কাঁপা হাতে মেমোরি কার্ড চেক করল, কিন্তু স্ক্রিনে যা ফুটে উঠল তাতে তার কলিজা শুকিয়ে গেল। মেমোরি কার্ডের প্রতিটা ফোল্ডার খালি, শুধু একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে। সে সেটা প্লে করল। ভিডিওতে দেখা যাচ্ছে আরিফ আর নীলা বালির উপর একা একা কথা বলছে, যেন তাদের মাঝখানে কেউ একজন ছিল, কিন্তু সে এখন অদৃশ্য। আর ভিডিওর শেষে 1 সেকেন্ডের জন্যে সায়েমের মুখটা ভেসে উঠল। তার চোখ থেকে পানি নয়, রক্ত ঝরছে। আরিফ নীলাকে নিয়ে হোটেলে ফিরে এসেছে। ডাক্তাররা বলেছেন নীলা প্রচণ্ড ট্রমায় আছে, কিন্তু আরিফ বুঝতে পারছে ঘটনা অন্য কিছু। নীলা এখন আর সাধারণ খাবার খাচ্ছে না। সে বাথরুমে গিয়ে বালতি ভর্তি পানিতে লবণ মিশিয়ে সেই পানি পান করছে। নীলা, তুমি এগুলো কি করছো? আমাদের ঢাকায় ফিরতে হবে। নীলা ঘুরে তাকালো। তার কণ্ঠস্বর এখন অস্বাভাবিক রকমের ঠান্ডা। ঢাকা? কেন? সায়েম তো আমাকে ডাকছে। ও বলেছে সমুদ্রের নিচে খুব শান্তি, ওখানে কোনো রোদ নেই, শুধু নীল অন্ধকার। আরিফ: নীলা, সায়েম আর নেই, ও আমাদের বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে। নীলা এক অশুভ হাসি দিয়ে: বিসর্জন? না আরিফ, ও তো বিসর্জন দেয়নি, ও তো আমাদের জন্যে জায়গা তৈরি করতে গেছে। দেখো, ও আমার জন্যে উপহার পাঠিয়েছে। নীলা তার হাতটা আরিফের সামনে ধরল। আরিফ দেখল নীলার হাতের তালুর ভেতর থেকে ছোট ছোট সামুদ্রিক প্রবাল বেরিয়ে আসছে। নীলা কোনো ব্যথা অনুভব করছে না, বরং সে হাসছে। আরিফ স্থানীয় এক বৃদ্ধের কাছে রহমত মিয়ার কথা জানতে পারল। বৃদ্ধ তাকে শহরের এক কোণে এক পরিত্যক্ত কবরস্থানে নিয়ে গেলেন। সেখানে একটি পুরনো ভাঙা কবরের ওপর লেখা রহমতুল্লাহ, মৃত্যু জানুয়ারি 1926। আরিফ: 1926? কিন্তু ও তো আমাদের গাড়ি চালাচ্ছিল পরশু রাতে। বৃদ্ধ: এই রহমত ছিল সেই ব্রিটিশ পরিবারের ড্রাইভার। গাড়ি নিয়ে পাহাড় থেকে সমুদ্রে পড়ে গিয়েছিল সবাই। তারপর থেকে প্রতি 100 বছর পরপর সে ফিরে আসে। সে একা যায় না, সাথে নতুন সওয়ারি নিয়ে যায়। এবার হয়তো সেই সওয়ারি আপনার বন্ধু সায়েম। আরিফ বুঝতে পারল সায়েম এখন সেই পুরনো চক্রের অংশ হয়ে গেছে। সায়েম এখন সেই অভিশপ্ত সমুদ্রের নতুন রক্ষক। হঠাৎ হোটেলের করিডোরে ভেজা পায়ের ছাপ দেখা গেল। আরিফ ঘুমিয়েছিল, কিন্তু নীলার অস্বাভাবিক গুনগুন শব্দে তার ঘুম ভেঙে গেল। সে দেখল রুমের দরজা খোলা, নীলা নেই। আরিফ করিডোরে বেরিয়ে দেখল সর্বত্র বালু আর নোনা পানি। সে হোটেলের বারান্দা থেকে নিচে তাকালো, দেখল নীলা ধীর পায়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রের পানি আজ অনেক দূরে সরে গেছে, যেন নীলার জন্যে পথ করে দিচ্ছে। নীলা, থামো, ওখানে যেও না। আরিফ দৌড়ে নিচে নামল। বিচে পৌঁছনোর পর সে দেখল সমুদ্রের মাঝখান থেকে একটা ছায়ামূর্তি উঠে আসছে। তার গায়ে সায়েমের সেই কালো শার্ট, কিন্তু তার শরীরটা মানুষের নয়, তা যেন স্বচ্ছ পানি আর শ্যাওলা দিয়ে তৈরি।
সায়েম তার হাতটা বাড়িয়ে দিয়েছে নীলার দিকে। সায়েম অশ্বরীরী কণ্ঠে, আরিফ, চলে আয়, আমাদের সাথে আয়। এখানে কোনো মৃত্যু নেই, শুধু অনন্তকাল একসাথে থাকা। আরিফ, সায়েম, তুই এটা হতে পারিস না, তুই আমাদের বন্ধু ছিলি। হঠাৎ বিচের বালির নিচ থেকে শত শত কঙ্কাল হাত বেরিয়ে এসে আরিফের পা চেপে ধরল। নীলা তখন সায়েমের সেই পানির মতো হাতটা ধরে ফেলেছে। নীলার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করেছে। আরিফ দেখল সমুদ্রের বিশাল এক ঢেউ তাদের দুজনকে ঢেকে দিল। ঢেউ সরে যাওয়ার পর সেখানে কেউ নেই, শুধু বালির ওপর পড়ে আছে সায়েমের সেই পুরনো হাতঘড়িটা, যা তখনও উল্টো দিকে ঘুরছে। একাকী বেঁচে থাকার অভিশাপ। স্থান কক্সবাজার সমুদ্র সৈকত। সময় রাত ৩টে। সমুদ্রের সেই বিশাল ঢেউটি যখন সরে গেল, আরিফ দেখল সৈকত একদম জনশূন্য। নেই কোনো সায়েম, নেই কোনো নীলা, শুধু নোনা বাতাসের শোঁ শোঁ শব্দ আর দূরে কোথাও একটা কুকুরের করুণ আর্তনাদ। আরিফ বালির ওপর আছড়ে পড়ল। তার পায়ের কাছে পড়ে আছে সায়েমের সেই হাতঘড়িটি। আরিফ ঘড়িটি হাতে তুলে নিল। ঘড়িটির কাঁটা এখন স্থির হয়ে গেছে। ঠিক যে মুহূর্তে সায়েম আর নীলা মিলিয়ে গেল, ঘড়িটিও প্রাণ হারিয়েছে। আরিফ বুঝতে পারল সে এখন একা, কিন্তু এই একাকিত্ব সাধারণ নয়, সে এখন এক জীবিত মৃতদেহ। সে এই অভিশপ্ত কাহিনীর একমাত্র সাক্ষী হয়ে বেঁচে রইল। আরিফ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, কেন আমাকে রেখে গেলি? কেন আমাকে নিলি না? সায়েম, নীলা। আরিফের চিৎকারের জবাবে সমুদ্র কেবল গর্জনে উত্তর দিল। সে বুঝতে পারল সমুদ্র তাকে নেয়নি, কারণ তার মাধ্যমে এই ভয়ঙ্কর গল্পটি পৃথিবীর মানুষের কাছে পৌঁছনো প্রয়োজন। সমুদ্র তার শিকার ছড়ায় গল্পের মাধ্যমে, যাতে পরবর্তী ১০০ বছর পর আবার নতুন শিকার আকৃষ্ট হয়। আরিফ ঢাকায় ফিরে এসেছে, কিন্তু তার জীবন আর আগের মতো নেই। তার ফ্ল্যাটের প্রতিটি কোণ থেকে সে নোনা পানির গন্ধ পায়। সে রাতে ঘুমোতে পারে না, ঘুমোলেই শুনতে পায় তার ঘরের দেয়ালে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। সে তার তোলা সেই শেষ ভিডিওটি বারবার দেখে। ভিডিওতে সায়েমের সেই রক্তমাখা চোখ তাকে যেন কিছু বলতে চায়। আরিফ এখন বুঝতে পারে সায়েম আসলে মরেনি, সে একটি গার্ডিয়ান বা পাহারাদারে পরিণত হয়েছে। সমুদ্রের সেই নিচের শহরটিকে পাহারা দেওয়ার দায়িত্ব এখন সায়েমের। হঠাৎ একদিন আরিফ তার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠল। সে দেখল আয়নায় তার নিজের প্রতিবিম্বের পেছনে নীলা দাঁড়িয়ে আছে। নীলার চুল থেকে পানি ঝরছে, তার শরীর থেকে শ্যাওলার গন্ধ বেরোচ্ছে। নীলা প্রতিবিম্ব থেকে, আরিফ ভাই, ক্যামেরাটা রেডি করুন, ওরা আসছে, আপনার শেষ ছবিটা তোলা বাকি। আরিফ চিৎকার করে আয়নাটা ভেঙে ফেলল, কিন্তু ভাঙা কাচের প্রতিটি টুকরোয় সে নীলার শত শত মুখ দেখতে পেল। আরিফ সিদ্ধান্ত নিল সে এই সব ছবি এবং ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেবে। সে চায় পৃথিবী জানুক মারিন ড্রাইভের সেই অভিশপ্ত সুরঙ্গের কথা। সে পাগলের মতো টাইপ করতে শুরু করল। তার আঙুলগুলো এখন নীল হয়ে গেছে, নখগুলো পচে খসে পড়ছে। সে যখন ভিডিওটি আপলোড দিল, তখন হঠাৎ তার কম্পিউটারের স্ক্রিনটা সমুদ্রের পানির মতো নীল হয়ে গেল। স্ক্রিনের ভেতর থেকে একটা ভিজে হাত বেরিয়ে এসে আরিফের গলা টিপে ধরল। সায়েমের কণ্ঠ, আরিফ, তুই সব বলে দিচ্ছিস কেন? সমুদ্র তার গোপন কথা কাউকে বলতে দেয় না। তুই আমাদের সাথে থাকবি বলেছিলি না? আরিফ বুঝতে পারল সে পালিয়ে থাকতে পারবে না। সমুদ্রের ক্ষুধা মেটেনি। সে ইন্টারনেটে ভিডিওটি আপলোড করতে সফল হলেও ভিডিওর ক্যাপশনটি বদলে গেল। সেখানে লেখা উঠল, কক্সবাজারের মারিন ড্রাইভ, যেখানে স্বপ্ন সত্যি হয়। আপনারা আমন্ত্রিত, আপনাদের শেষ যাত্রা মারিন ড্রাইভে ফেরা। কয়েকদিন পর একটি পর্যটকবাহী বাস মারিন ড্রাইভ দিয়ে যাচ্ছে। বাসের একদম পেছনের সিটে একজন মানুষ বসে আছে। তার মুখটা একটা মাফলার দিয়ে ঢাকা, তার হাত দুটো দস্তানা দিয়ে ঢাকা, থাকলেও সেখান থেকে অনবরত পানি চুইয়ে পড়ছে। সেই মানুষটি আর কেউ নয়, আরিফ। আরিফ আজ আর ফটোগ্রাফার নয়, আজ সে টোপ বা বেট। সে নতুন একদল পর্যটককে নিয়ে এসেছে। বাসের জানালা দিয়ে সে দেখল রাস্তার পাশে সেই পুরনো পাজেরো গাড়িটি দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে বসে আছে রহমত মিয়া। রহমত আরিফের দিকে তাকিয়ে মাথা নয়। আরিফ মনে মনে, ক্ষমা করিস সায়েম, ক্ষমা করিস নীলা, তোদের একাকিত্ব দূর করতে আমি আরও মানুষ নিয়ে আসছি। বাসটি যখন ইনানি বিচের সেই বিশেষ বাঁকটিতে পৌঁছল, তখন হঠাৎ কুয়াশা নেমে এলো। বাসের যাত্রীরা রোমাঞ্চিত হয়ে উঠল। তারা ভাবল এটা কোনো প্রাকৃতিক কুয়াশা,
কিন্তু আরিফ জানত এটা কুয়াশা নয়, এটা হলো সমুদ্রের নিঃশ্বাস। বাসটি যখন সুড়ঙ্গের দিকে এগোচ্ছে তখন আরিফ তার পকেট থেকে সায়েমের সেই হাত ঘড়িটি বের করল। ঘড়িটি আবার চলতে শুরু করেছে, তবে এবার কাঁটাগুলো উল্টো নয়, বরং অত্যন্ত দ্রুত সামনের দিকে ঘুরছে। হঠাৎ বাসটি এক প্রচণ্ড ধাক্কায় থেমে গেল। বাসের ভেতর আলো নিভে গেল। যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করল, কিন্তু আরিফ শান্ত হয়ে বসে রইল। সে দেখল বাসের জানালার কাঁচ ভেদ করে সমুদ্রের নীল পানি ঢুকছে। সেই পানির ভিতর দিয়ে ভেসে আসছে সায়েম আর নীলা। তাদের পেছনে সেই ব্রিটিশ পরিবার এবং রহমত মিয়া। সায়েম: স্বাগতম আরিফ, এবার তুই আমাদের অংশ হবি। আরিফ হাসল। তার চোখ দুটো এখন পুরোপুরি সাদা হয়ে গেছে। সে তার ক্যামেরাটা তুলে শেষ একটা ছবি তুলল। পুরো বাস ভর্তি মানুষের আতঙ্কের ছবি। সেই ফ্ল্যাশের আলোয় দেখা গেল বাসের প্রতিটা যাত্রী আসলে অনেক আগেই কঙ্কাল হয়ে গেছে। তারা সবাই 100 বছর ধরে এই বাসে ঘুরছে। পরদিন সকালে জেলেরা ইনানি বিচে একটি পুরনো ক্যামেরার মেমোরি কার্ড খুঁজে পায়, কিন্তু সেটা খুলতেই তারা দেখে সেখানে শুধু একটা ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাস সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, আর বাসের ভেতর থেকে হাত নাড়ছে আরিফ, সায়েম আর নীলা। গল্পটি শেষ হয় কক্সবাজারের শান্ত সমুদ্রের একটি শটে, যেখানে ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে আর বালির ওপর ভেসে উঠছে হাজার হাজার মানুষের ভাঙা ঘড়ি। গল্পের শেষ কথা: মরিন ড্রাইভে রাত বাড়লে যারা অকারণে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে তারা আর ফিরে আসে না, কারণ সমুদ্র তার গল্প শোনাতে জানে, আর যারা সেই গল্প শোনে তারা নিজেরাই গল্পের অংশ হয়ে যায়।